ক্ষেত্রে তো ভাইয়া মানে অনেকে মানে ইন্টারপ্রিটেশন এর উপরে চালায় যে ওকে মানে নানান মানুষের নানান ইন্টারপ্রিটেশন যেহেতু এগুলা মানে ওয়ার্ডস এগুলাকে নানান ভাবে মানুষ ইন্টারপ্রিটেশন তো পরে। নানানভাবে ইন্টারপ্রেট ইন্টারপ্রিটেশন তো রাইট, পরে। আগে তো রাইট। যে ভার্সটা আছে সেটাই তুমি শুধু পড়ো না বাবা। আমার তো হুম, হুম, ইন্টারপ্রিটেশন এ হুম। কোনো ইন্টারপ্রিটেশন এ যাওয়ারও প্রয়োজন নাই। তুমি যেটা ভার্সটা আছে শুধু জার্মান ভাষায় তুমি জোরে পড়ো। জোরে এখানে পড়তেই পারবে না। একজন মানে জার্মান মুসলিম বা ধরেন টার্কি থেকে যেই মুসলিমটা আসছে সে এইটা উচ্চারণই করতে পারবে না এখানে। কারণ উচ্চারণ করলেই এটা একটা বিপদ। ভাই রাইট, কোনো রাইট। ইন্টারপ্রিটেশন এ যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আমি ইন্টারপ্রিটেশন এ গেলেও আমি তাদেরকে দেখাইতে পারবো যে ইন্টারপ্রিটেশন এ আসলে হুম, কি হুম। বলা আছে। কিন্তু আমার তো দরকারও নাই। শুধু ভার্সটাই উচ্চারণ করা এই সভ্য সমাজে মানে যাবে না। আপনি কিভাবে রাইট। মানে এটা কিভাবে হুম, সম্ভব? হুম, হুম, একটা হুম। সভ্য সমাজে স্ত্রী পেটানো সূরা নিসা ৩৪ নম্বর আয়াত এটা পড়া। রাইট। এটা আমি একটা আমি সভ্য ভাই যেটা সমাজে বলতে সম্ভব না। চাচ্ছিলাম যে মানে সব ধর্মতে তো এরকম ধরনের কিছু মানে বর্বর জিনিসপত্র আছে। তো অনেকে দেখা যায় যে আপনি ঐদিন ভাইয়া শুনতেছিলাম বলতেছিলেন যে খ্রিস্টান ধর্মে অনেকে দেখা যাচ্ছে যে হিউম্যান রাইটস অ্যাক্ট কেন ভালো বা জেনেভা কনভেনশন কেন ভালো এইটা পড়াচ্ছে। বাট মানে ওরা ধর্মের মধ্যে থেকে হয়তোবা কিছু মানে ভালো শিক্ষা তারা গ্রহণ করতেছে। বাট কোনটা যে উত্তম তাদের মধ্যে এই আইডিয়াটা ক্রিয়েট হচ্ছে। তো এইটা তো ভাইয়া মানে আসলে ইন্টারপ্রিটেশন যাই করুক আসলে আমাদের তো প্রাধান্যটা দেওয়া উচিত যে কোন জিনিসটা মানে ভালো এবং উত্তম নাকি? আ কিন্তু রাইট। ইসলামের সাথে এটার যে মানে সমস্যাটা হচ্ছে যে ইসলাম একটা সেপারেট ভালো-মন্দের ধারণা তৈরি করে। একটা রাইট। নীতি-নৈতিকতার স্ট্যান্ডার্ড তৈরি করে এবং সবাইকে ফোর্স করে যে তোমার এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে গিয়ে আল্লাহ থেকে প্রদত্ত স্ট্যান্ডার্ড। এটাই তোমার ইউনিভার্সাল এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। একমাত্র রাইট, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। তো আপনি তো রাইট। সেই জায়গায় যখন আপনি সাবস্ক্রাইব করতেছেন তখন তো আর আপনি অন্য কোনো কিছু আপনার মাথায় আপনি আনতে পারবেন না। এবং অন্য হুম, হুম, কিছু হুম, আনলেই হুম। তখন আপনাকে বলা হবে, ইউরোপিয়ান তুমি তো ইউরোপিয়ান এক্সপালস স্ট্যান্ডার্ড করে ইয়ে দেওয়া করতেছ।" হবে কমিউনিটি থেকে। রাইট। কমিউনিটির হ্যাঁ। ভিতর থেকে সমস্যাটা ক্রিয়েট হবে তখন। মানে এটা তো আমরা অনেক আলেমদের মধ্যে দেখি যে তাদের নিজেদের মধ্যেই অনেক দ্বিমত মাঝে, মাঝে তারা পোষণ করে। ভাই আরেকটা জিনিস ভাই আমি একটু জিজ্ঞেস করতে চাই। মানে আপনি কি কখনো মানে বাংলাদেশে রিটার্ন করার কথা মানে সিরিয়াসলি কনসিডার করে দেখেছেন? মানে বাংলাদেশে আপনি ফিরে আসার কথাটা কখনো কনসিডার করেছেন? বা আপনি মানে মানে আপনার যদি সেফটি সিকিউরিটি গ্যারান্টি করা হয় বা এমন কি ক্রাইটেরিয়া আছে যেগুলো আসলে বাংলাদেশ মিট করলে আপনি আসলে বাংলাদেশে সিরিয়াসলি হয়তোবা আসার চিন্তাভাবনা আপনি করতে পারবেন? এখন ইউরোপে আমি খুবই ভালো আছি আসলে সত্য কথা হচ্ছে। খুবই ভালো। এখানের জীবন খুবই শান্তিপূর্ণ জীবন। আমার কোনো টেনশন নাই। আমার চিকিৎসা সেবা থেকে শুরু করে সমস্ত কিছু একদম পারফেক্ট। হ্যাঁ? আমি আসলে ফেরত যাওয়ার কোনো আসলে প্রয়োজন নাই। কিন্তু যদি আমি কখনো দেখি হুম। যে বাংলাদেশে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাইলে অবশ্যই আমি আমার ফ্যামিলি নিয়ে আ ফেরত যাওয়ার কথা ভাববো। অবশ্যই ভাববো। কারণ আমার তো মানে আমাদের এই এইটা ভাইয়া লাইফগুলা হইতে যদি হইলে মানে এই জিনিসটা হইতে হইলে মানে আপনার এই সিচুয়েশনটা অ্যাচিভ করতে হইলে আমাদের ফান্ডামেন্টাল চেঞ্জেস যেগুলা দরকার সেগুলা কি ভাইয়া একটু যদি ডিটারমাইন মানে আপনার ওপিনিয়ন এ যদি একটু ডিটারমাইন করে বলতেন? এই যে প্রত্যেক মানুষের ধর্মের স্বাধীনতা যেটা আমাদের সংবিধানে লেখা আছে, একজন মানুষের ধর্ম পালন বা না পালন, ধর্মের সমালোচনা করার অধিকার, ব্লাসফেমির অধিকার, একদম পরিষ্কার ব্লাসফেমির অধিকার আমাদের চাই। আ এই যে জিনিসটা পৃথিবীর সভ্য দেশগুলাতে আছে, এই অধিকারগুলা পৃথিবীর সভ্য দেশগুলাতে আছে যে আমি চাইলে, না চাইলে নাও করতে পারি। কিন্তু চাইলে আমি আল্লাহ, রাসূল, ঈশ্বর, যিশু এদের তীব্র সমালোচনা করতে পারি। আমি কি লিখবো সেটা আমার শুধুমাত্র আমার লেখার মাধ্যমে আমাকে জবাব দিতে হবে। যুক্তির মাধ্যমে আমাকে জবাব দিতে হবে। এইটা যদি শুধুমাত্র এনশিওর করা হয়, এইটার জন্য আমাকে আমার চাকরিতে, আমার মানে রাস্তাঘাটে বা আমাকে পুলিশ কোন ধরনের হ্যারাসমেন্ট এর শিকার আমি হব না। কোন ধরনের বৈষম্য আমার সাথে করা হবে না। এইটুক যদি এনশিওর করা হয় তাহলে তো আমি অবশ্যই দেশে ফিরে আসার কথা ভাববো। আচ্ছা তাহলে ভাইয়া মানে আপনি আ বলতে চাচ্ছেন যে কারো বিশ্বাস বা কারো মতদর্শের উপরে ভিত্তি করে তাকে মানে তার সাথে বৈষম্য ক্রিয়েট করাটা কখনোই উচিত না। তো না, না এইটাই কি ভাইয়া বলতে যতক্ষণ চাচ্ছেন না এবং এটা হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ না হ্যাঁ, আমি প্লিজ। কাউকে ধর্ষণের হুমকি দিচ্ছি, হার্ম করার হুমকি দিচ্ছি, কোন ধরনের হুমকি-ধামকি দিচ্ছি, কোন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি-ধামকি দিচ্ছি, অথবা আ কারো জন্মগত বৈশিষ্ট্য, যেই জন্মগত বৈশিষ্ট্যগুলা সে নিজে চুজ করে না, নিজের উপরে নাই, আ সেগুলা সে ঐচ্ছিকভাবে নির্ধারণ করে, ইচ্ছা করে নির্ধারণ করে, সেগুলার সমালোচনা আমি করতে পারি। কিন্তু যেগুলা সে জন্মগতভাবে প্রাপ্ত, যেগুলা সে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারে না, সেগুলার সমালোচনা করা যাবে না। এই জিনিসগুলার তো সমালোচনা, এগুলা তো বাকস্বাধীনতার ক্যাটেগরির ভিতরে পড়বে না তখন। হুমকি-ধামকি এবং মানুষের যে হ্যারাসমেন্ট, গায়ের অ্যাসল্ট চামড়া, হয়ে যাবে। হ্যাঁ, রাইট, রাইট। আ হ্যারাসমেন্ট বা মানে অ্যাসল্ট হয়ে যাবে। বা একজনকে ডিরেক্টলি গালি দিলে সেটাকে আসলে সমর্থন বা সেটাকে বাকস্বাধীনতা বলা যাচ্ছে না। বাট না, না, কেউ যদি গালি দেয়া একজন যাবে। গালি দেয়া যাবে। আচ্ছা। অবশ্যই গালি দেয়া যাবে। বা মানে স্বাধীন দেশে আমি গালি দিতে পারব না কেন? অবশ্যই গালি দিতে পারব। হুম, কিন্তু হুম। আপনার গায়ের চামড়া নিয়ে আমি গালি দিতে পারব না। যে আপনার গায়ের চামড়া হচ্ছে কালা, আপনি হচ্ছেন এইটা, বা আপনি খাটো, বা আপনি আপনি যদি একজন যদি একটা প্রতিবন্ধী হয় তাকে আমি প্রতিবন্ধী, ওই গালিটা দিতে পারব না। কারণ এটা তো সে নিজে চুজ করে সেই জিনিসটা হয় নাই। সেটা তো তার জন্মগত বৈশিষ্ট্য। জন্মগত বৈশিষ্ট্য নিয়ে কাউকে কটাক্ষ করা এটা আ আইনগতভাবে একটা বাধ্যবাধকতা থাকা উচিত যে জন্মগত বৈশিষ্ট্য এই জিনিসটা নিয়ে মানে কাউকে ছোট করা, কাউকে তাচ্ছিল্য করা, এই যে এই বৈষম্য করা, এগুলা করা যাবে না। কিন্তু এছাড়া আর কোন রেস্ট্রিকশন তো থাকা উচিত না। এই ২ টা রেস্ট্রিকশন ছাড়া আর কোন রেস্ট্রিকশন বাক স্বাধীনতার উপরে থাকা উচিত না।
আচ্ছা ভাইয়া, যেহেতু বাংলাদেশে মেজরিটি মানুষ মুসলিম এবং এটাই ডমিনেন্ট রিলিজন, এইখানে তো ভাইয়া আসলে মানে আপনার ক্রিটিসাইজ করার কোনো স্কোপই আসলে নেই। তো এরকম ধরনের যে ধর্ম বা রাষ্ট্রীয় আইন যেখানে কোনো একটা সামাজিক ব্যবস্থাপনা বা সামাজিক আইনের আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না এবং ক্রিটিসাইজ করলে আপনাকে চরম শাস্তি ভোগ করতে হবে। এই ধরনের সমাজের আসলে সমস্যাগুলা কোথায়? এবং এইটার আসলে মানে লং টার্ম ইফেক্ট আপনার ওপিনিয়নে কি হতে পারে? এইটার মানে সমস্যার সবচাইতে বড় সমস্যা দেখেন ইউরোপেও তো একসময় এই রকমের অবস্থা ছিল। কিন্তু ইউরোপে যেই আ রাইট। ক্রিশ্চিয়ান বুদ্ধিজীবীরা ছিল পারসিকিউশন হয়েছে অনেক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেই বুদ্ধিজীবীরা ছিল তারা বেশ কয়েকটা বড় ধরনের সংস্কার করেছে। সমাজের ভিতরে বড় ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। আ ফিলোসোফাররা, বিজ্ঞানীরা, তারপরে সাহিত্যিকরা এরা এদেরকে এই প্রোটেকশনটা সবসময় দিতে হয়। যে আ সবসময় যে যে ধরেন যারা বুদ্ধিজীবী তাদেরকে এই প্রোটেকশনটা সবসময় রাষ্ট্র থেকে দিতে হবে যে তাদের উপরে যেন কোন ধরনের ইয়া না হয়। যেমন ধরেন ভল্টেয়ার, রুশো যখন ইউরোপে এই এনলাইটেনমেন্ট এর যে আন্দোলন করছে সেই সময় কিন্তু তাদেরকে প্রোটেক্ট করা হইছে। নানাভাবে তাদেরকে প্রোটেক্ট করা হইছে। এই উত্তেজিত জনতা যেন তাদেরকে আইসা পিটায় না পিটায় সেটার জন্য নানা ধরনের প্রোটেকশন এর ব্যবস্থা করা হইছে। এই প্রোটেকশনটা যদি না দেয়া হয়, বাংলাদেশের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা দেশ। এই কারণে আ এই প্রোটেকশনটা কখন এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা বোঝে যে তারা মাইর খাবে। এই কারণে সরকার রাষ্ট্র তাদেরকে সেই প্রোটেকশনটা দিবে না। এই কারণে তারাও তাল মিলায়া কথাবার্তা বলে। এই জঙ্গিদের সাথে তাল মিলায়া কথাবার্তা বলে। এই কারণে বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা তারাও ফ্রড, তারাও বাটপার। তারাও বেশিরভাগই হচ্ছে বাটপার টাইপের লোকজন। হ্যাঁ? বাংলাদেশের 95% লোকই বাটপার, বাটপার টাইপের লোকজন। রিকশাওয়ালা থেকে শুরু করে সব মেক্সিমাম লোকই আপনি যে আশপাশে সব যা শ্রেণীর দেখবেন মানুষ আপনি সব দেখবেন। বলতেছেন আরকি। ভাই, আপনি যা বাংলাদেশের বুদ্ধিজীবী একই সাথে বাক স্বাধীনতা চায়, একই সাথে ব্লাসফেমি আইনও চায়। এরকম হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। আপনি ট্রু। ইনফেক্ট একটা চায়ের দোকানে যাবেন। চায়ের দোকানেও দেখবেন তারা যে চায়ে যে দুধটা মিশাইতেছে, ওটার ভিতরে কিছু একটা ভেজাল দিয়ে দিচ্ছে বা কিছু একটা দিয়ে দিচ্ছে যেটার কারণে আপনার পেট-টেট খারাপ হবে, পেট-টেট নষ্ট হবে। আর মানে এই খারাপ কাজগুলাকে নরমালাইজ করে ফেলেছে। মানে দিস ইস আ স্ট্যান্ডার্ড টু গো বাই নাও এ ডেজ আরকি। হ্যাঁ, এবং আপনি আ মানে একদম টপ টু বটম করাপ্টেড, হ্যাঁ? বাংলাদেশের রাষ্ট্রের একদম টপ টু বটম করাপ্টেড। এই করাপ্টেড একটা ইয়াটাকে আপনি যখন এই সেই এই কারণেই দরকার ছিল এই মানে বুদ্ধিজীবী যেই ইয়াটা আছে তাদেরকে এই প্রোটেকশনটা দেয়া। তারা যেন তাদের কথাগুলা ঠিকভাবে বলতে পারে। তারা একটা নতুন বৈপ্লবিক চিন্তাভাবনা নিয়ে আসতে পারে। কিন্তু সেই প্রোটেকশনটাও তাদের ছিল না, তাদের নাই। এই কারণে এই সমস্যাগুলোর মানে উৎপত্তি ঘটছে এই কারণে যে বুদ্ধিজীবীরা একটা সময় আ এই করাপশনের ভিতরে ঢুকে গেছে। তারাও করাপ্টেড হয়ে গেছে। তারাও বিভিন্ন ধরনের পুরস্কার, ২১শে পদক, বাংলা একাডেমি পুরস্কার এই সমস্ত পুরস্কার ইসের ভিতরে ঢুকে গেছে। যে কে কত পুরস্কার পাইতে পারে। এই কারণে একদম পুরা মানে চরিত্রটাই নষ্ট হয়ে গেছে পুরা সমাজের। এই সমাজে তো যদি ঠিক করতে হয় তাহলে ওই জায়গাটা ঠিক করা দরকার ছিল যে অন্তত যারা এই যে বাক স্বাধীনতার জায়গাটা চিন্তা এবং বাক স্বাধীনতা যেটা আপনি বলছেন সেটাকে আমাদের মানে আ পরিপূর্ণভাবে ইয়া করতে হবে, মানে প্রটেক্টেড, এস্টাবলিশ করতে হবে আরকি। প্রটেক্টেড রাইট। পরিপূর্ণভাবে প্রটেক্টেড থাকতে হবে। একদম তাদেরকে কোন ধরনের ইয়েই করা হুম। যাবে না। যে যার ইচ্ছা সেভাবে তার মতামত বলবে। এইটাকে সর্বোচ্চ প্রটেকশনটা যদি দেয়া যাইত, তাইলে দেখেন শুধুমাত্র এইটুকু যদি করা যাইত তাইলে কিন্তু বা আমি গ্যারান্টি দিয়ে দিছি কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখছিলাম। জাস্ট এটা গ্যারান্টি দেন যে আমাদেরকে খুন করবেন না, জবাই করবেন না। আমি গ্যারান্টি দিব। আমারে ৫ বছর সময় দেন আমি বাংলাদেশে গিয়ে মুক্ত চিন্তার কথা বলব। আমি যুক্তি দিয়ে কথাবার্তা বলব। আমি ৫ বছরের ভিতরে বাংলাদেশের চেহারা চেঞ্জ করে দিব। এটা আমি চ্যালেঞ্জ করতেছি এবং এটা আমি গ্যারান্টি দিতেছি। যদি আমি না পারি তাইলে আমি নিজে মুসলমান হইয়া আমি ওয়াজ করব যান। ভাইয়া এই ক্ষেত্রে মানে যদি আপনি একটা আমাকে এক্সাম্পল দিতে পারেন, মানে যেসব দেশ এই জিনিসগুলাকে মানে বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা এই দেশগুলাতে যেগুলা মানে যেসব দেশ এগুলা মেইনটেইন করে, সেইগুলার দেশের তুলনায় মানে যেসব দেশ মেইনটেইন করে না, আ মানে কোন দেশগুলো আসলে মানে ভালো আছে বা যেসব মেইনটেইন করে না তাদের আসলে মানে কি প্রবলেম গুলা ফেস করতে হচ্ছে মেইনলি? আ এম সালফি ভাই বোধহয় কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, যারা মেইনটেইন করে না ওরা তো পাকিস্তান, আফগানিস্তান। আর যারা মেইনটেইন করে ওরা নরওয়ে, ডেনমার্ক, জার্মানি। এটা তো ভেরি অ্যাপারেন্ট। রাইট। হ্যাঁ, ভাইয়া এইখানে মানে এখানে কিন্তু তো পরিষ্কার আমরা দেখেন পাকিস্তানে যে রাইট, সবচেয়ে বেশি এটা ব্লাসফেমির যে মানে পোড়ায় ফেলা, রাস্তাঘাটে মানুষকে নিয়ে হুম। পোড়ায় মেরে ফেলা। এটা তো বা পাকিস্তানে আফগানিস্তান যদি বলি সেখানেও বেশি তো আমাদের করতেছে। মানে ধার্মিক পারসিকিউশন খুবই বেশি। হ্যাঁ, বলেন মাহান ভাই বলেন। মাহান ভাই আপনি মিউট করে রাখছেন। সরি ভাইয়া, আমি মিউটে বলতেছিলাম। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনাকে যে নেক্সট কোয়েশ্চেনটা করব ভাইয়া, সেটা হলো যে মানে টলারেন্স এর যে ব্যাপারটা ভাইয়া, মানে টলারেন্স তো গোস বোথ ওয়েজ। মানে মনে করেন মুসলিমদেরও টলারেন্ট হওয়া উচিত এবং অন্য ধর্মের মানুষেরও একটু টলারেন্ট হওয়া উচিত। তো মানে টলারেন্স এর সংজ্ঞাটা আসলে আপনার ওপিনিয়নে কি? টলারেন্স এর সবচাইতে ১ম যে শর্তটা সেটা হচ্ছে আমাদের টলারেন্ট হতে হবে। তবে আ কি যেন একটা কথা আছে? নট টলারেন্ট টু ইনটলারেন্স এই টাইপের কি যেন একটা ফারাজ ভাই এই কথাটা যেন কি? আ উ আমাদের এটা হওয়া যাবে না। ওই তো ইনটলারেন্স এর উপর টলারেন্ট হওয়া যাবে না আরকি। হ্যাঁ, এই ধরনের একটা যেমন কি যেন একটা কথা। আমি আপনার বাক স্বাধীনতা চাই না। এই কথা বাক স্বাধীনতার অংশ না। এরকমই আরকি।
হ্যাঁ, যারা আচ্ছা। হচ্ছে ইনটলারেন্ট মানে যারা হচ্ছে আমাদের আ মনে করেন মনে করেন একজন শরিয়া সমর্থক আমেরিকাতে এসে আ সে ইয়া করতেছে, শরিয়া আইন চাচ্ছে। এবং শরিয়া আইনের মাধ্যমে তারা বাক স্বাধীনতাকে ধ্বংস করবে। এখন এইটাকেও যদি আমেরিকান সোসাইটি যদি এটাকেও অ্যাকসেপ্ট করে, "ওয়াও! তোমার কথাটা আমাদের শুনতে হবে। আসো তোমরাও এসে তোমাদের বক্তব্যটা বলো।" এই যে শরিয়ার সমর্থক এটাকেও যদি নিয়ে আসে, তখন যদি এটাকেও কথা বলার সুযোগটা দেওয়া হয়, তখন দেখা যাবে যে তারা যেটার জন্য কাজ করবে যে আমাদের যে ফাউন্ডেশন, আমাদের যে সভ্যতার যে এখন বর্তমান সভ্যতার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটাই নষ্ট করে ফেলবে এবং ১৪০০ বছর আগের একটা অন্ধকার জগতে নিয়ে যাবে। এই শর্তটা আ ফুলফিল করতে হবে সবার আগে। তারপরে তো সংজ্ঞাটা আমরা পরে নির্ধারণই করতে পারব। আচ্ছা। তাহলে ভাইয়া মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে বাক স্বাধীনতার উপরে কোন ধরনের লিমিট বা ক্রিটিসাইজ করার কোন ধরনের মানে লিমিট থাকা উচিত না ভাইয়া? নাকি শুড দেয়ার বি আ লিমিট টু মানে হোয়াট বা হাউ মাচ ইউ ক্যান ক্রিটিসাইজ সামথিং? হ্যাঁ, বাক স্বাধীনতা একদম থাকা উচিত। যে কেউ যেকোনো যা ইচ্ছা বলতে পারবে। এটা তো জাস্ট কথা, জাস্ট লেখা, কাগজে লেখা বা ইন্টারনেটে লেখা জাস্ট কথা। এটা তো কাউকে হার্ম করা সম্ভব না। আপনার যদি রাষ্ট্র থেকে এটা বলা হবে যে তোমার যদি ভালো না লাগে তুমি এটা দেখো না। তোমার এটা বন্ধ করে দাও। তোমার এটা ব্লক করে দাও। তুমি যদি Facebook এ হয় ব্লক করে দাও। চ্যানেলে হয় তাহলে সেটা দেখো না তোমরা। এটা একটা মানে শুরুতেই ছোট একটা দিয়ে দিলেই তোমরা দেখো না। তাহলে তো তাদের তো দেখতে কেউ বাধ্য করতেছে না। হ্যাঁ, ভাইয়া কিন্তু কথা দিয়ে কি ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করা যায় না? বা কথা দিয়ে কি কাউকে কোনো মানে খারাপ পজিশনে বা হার্মফুল পজিশনে ফালানো যায় না? তো ইন দ্যাট কেস মানে আসলে কতটুক হার্মফুল আমরা মনে করেন যে হার্মফুল এখানে পজিশন অনেকগুলা মুসলিম আছে। আমি ভাইয়া একটু যদি আ একটা উদাহরণ দাঁড়ান, হিসেবে বলি যে হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান। আমি কিন্তু ওই ২ টা কিন্তু আগেই এক্সক্লুড করে দিচ্ছি যে, কাউকে হুমকি-ধামকি দেয়া যাবে না এবং কারো রাইট। জন্মগত বৈশিষ্ট্য নিয়ে করা যাবে না, কটাক্ষ করা যাবে না। ওই ২ টা কিন্তু আগেই এক্সক্লুডেড। তাহলে আ এছাড়া আর কিভাবে সম্ভব বলেন তো? এখন ভাইয়া যদি মনে করেন যে একটা রুমের মধ্যে ১০ জন মুমিন আছে। তো এইখানে যদি আপনি জাস্ট সো দ্যাট ইউ ওয়ান্ট টু আপনি মানে আপনার ইচ্ছা হইছে আপনি বললেন বা ক্রিটিসাইজ করলেন তাদের রিলিজিয়নকে। তো তখন তো এখানে একটা মানে পরিস্থিতি ক্রিয়েট হইতে পারে যেখানে আপনার মানে আপনার সেফটিটাও আ কোয়েশ্চেন এ পড়তেছে আবার মানে একটা ব্যাড সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো তো মামুন ইন ভাই দ্যাট তাইলে কেস কি কি ওই আমাদের ১০ কোন টা মানুষ কি স্যাভেজ? এটা কি মানে আচ্ছা, ১৭০০ অফ সালের কোর্স, অফ কোর্স ৭০০ মানে সালের হ্যাঁ। তাহলে টলারেন্স টা কিন্তু প্রবলেমটা তাহলে কাদের? মানে প্রবলেমটা কাদের? প্রবলেমটা হলো যারা ওই ১০ টা মানুষেরই প্রবলেম। মানে আসলে এক্সাক্টলি। আমাদের এখানে আমরা মানে আপনি যেটাই বলবেন সেটার জন্য তারা যেই রিঅ্যাকশন টা দিচ্ছে এইখানেই তারা টলারেন্স টা প্রদর্শন করতেছে যে না বা আসিফ তাদের ভাই মধ্যে যে কোনো কথাটা টলারেন্স নেই। বলছিল, মামুন ভাই, ওই ফ্রেজটা হচ্ছে ডু নট টলারেট দ্য ইনটলারেন্ট। রাইট? সো আপনি এই যে আসিফের মন চাইছে উনি বলছে দেখে কি মানে এদের কি কন্ট্রোল নাই? এরা কি মানুষ না নাকি স্যাভেজ? যে আপনি বলছেন দেখেই আসিফের নিরাপত্তাটা হয়ে গেল। কেন হবে ভাই সেটা? হুম, হুম। এটা তো রাইট, অফ ভায়োলেন্স কোর্স ইনসাইট মানে করে না। ভায়োলেন্স ইনসাইট করা হচ্ছে মামুন ভাই, ধরেন আমার একটা প্ল্যাটফর্ম আছে। এই লাইভ থেকে আমরা বললাম আজকে ফর এক্সাম্পল যে তোমাদের আশেপাশে যা আছে সবাইকে ধরে মারা শুরু করো। দ্যাট ইস ইনসাইটিং রাইট, ভায়োলেন্স। আর আরেকটা রাইট। হচ্ছে যে আমার ভাই মন ফর চাইছে আমি এক্সাম্পল কোন একটা 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 স্কন্ডার পলিসিকে ধরে কোয়েশ্চেন জবাই করি। কর। একটা স্কন্ডার রাইট মানে ধরে জবাই কর ফান্ডামেন্টালি তো বুঝা আমরা যদি দেখি যে রিলিজিয়াস টেক্সটই আসলে ভায়োলেন্স ইনসাইট করে থাকে মোস্ট অফ দ্য টাইম। মানে ডিসপাইট আসিফ ভাই যাই বলুক না বলুক, আমি তো কখনো আসিফ ভাইকে আসলে দেখিনি যে সে ভায়োলেন্স মানে তার যে অনুসারী আছে বা ফ্যান ফলোয়ার আছে, অফকোর্স তার অনেক ফ্যান ফলোয়ার আছে এখন। তো আমি তো কখনো আসলে দেখি নাই যে আসিফ ভাই তাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কোন ধরনের ভায়োলেন্ট কিছু করো। ইনফ্যাক্ট এটার উল্টা দেখি যে মানে মুমিনরা আসলে ভায়োলেন্সটাকে এনকারেজ করে থাকে। এক্সাক্টলি দেয়ার কামস দ্য মানে ওই যে ফ্রিডম অফ স্পিচ আসিফ ভাই যেটা বলছে। ফ্রিডম অফ স্পিচ থেকে ২ টা জিনিস এক্সক্লুডেড। একটা হচ্ছে আপনি ভায়োলেন্স ইনসাইট করতেছেন, আরেকটা হচ্ছে মানুষকে আপনি রেইস তাদের বাই বার্থ তারা যে ট্রেটস গুলা পেয়েছে এগুলাকে ক্রিটিসাইজ করা, তাদেরকে হার্ম করা, হার্ট করা। এই ২ টা বাদ দিয়ে ভাই আপনার যা ইচ্ছা তাই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি আজকে হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা ছবি নিয়ে দাঁড়ায় থাকবেন। কারো কিছু করার নাই। দ্যাট ইস ইওর ফ্রিডম অফ স্পিচ। এটাতে ইনফেক্ট কিছুই করতে থাকছে। পারবেন না। হুম, ইনফেক্ট এটা হইছে। আমেরিকাতে এটা হইছে। এবং জার্মানিতে এটা হইছে। জার্মানিতে আমি হইছে, নিজে হ্যাঁ। দেখছি অ্যাঙ্গেলা মেরকেলের কার্টুন আঁকছে। নগ্ন অ্যাঙ্গেলা মেরকেল। আমি দেইখা পুরা মানে একজন বয়স্ক মহিলা আমারই লজ্জা লেগে গেছে। কিন্তু এটা মানে এখানে পুলিশ ওই সময় কিন্তু অ্যাঙ্গেলা মেরকেল চ্যান্সেলর ছিল। এখানে পুলিশ আইসা সেই কার্টুনকে প্রোটেক্ট করতেছে যেন ওই কার্টুনটাকে সরায় দিতে না পারে। মানে একটা সভ্য দেশের সিস্টেমটা এরকম হওয়া উচিত যে পুলিশ ওই বাকস্বাধীনতাটাকে প্রোটেক্ট করবে। যদি ওই বাকস্বাধীনতা এমনও হয় যে সেটা খোদ অ্যাঙ্গেলা মেরকেলের মানে ন্যাংটা ছবি প্রকাশ করতেছে। তারপরেও ওইটাকে প্রোটেকশন দিবে অ্যাঙ্গেলা মেরকেলের সরকার। এইটা হচ্ছে বাকস্বাধীনতার মানে হওয়া উচিত, চরিত্রটা হওয়া উচিত। রাইট। আর আল্টিমেটলি ভাইয়া আপনি যেটা মানে বলতে চাচ্ছেন যে নো বিলিফ অথবা কোন ধরনের সামাজিক ব্যবস্থা বা দর্শন ক্রিটিসিজম এর ঊর্ধ্বে থাকা উচিত না। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম ভাইয়া। এই কয়েকটাই প্রশ্ন ছিল। ইট ওয়াজ আ প্লেজার। তো ঠিক আছে ভাইয়া, ইউ গাইস কন্টিনিউ। হ্যাভ আ গ্রেট নাইট অ্যাহেড। বাই। ঠিক আছে মোহন ভাই আবারও কথা হবে। ভালো থাকেন তাহলে। ওকে ভাইয়া।